৩০০ বছরের পুরনো এক গেম খেলতে গিয়ে ৪ টিনেজ বন্ধু ফেঁসে যায় এক রহস্যময় জঙ্গলে, যেখানে প্রতি মুহূর্তে ভয়ানক সব প্রাণী এসে তাদের মেরে ফেলতে থাকে। কেউ মরছে সাপের কামড়ে, আবার কেউ যাচ্ছে হিপ্পোর পেটে। কিন্তু এখান থেকে পালানোর উপায়টা কি, আর তারা এখানে এলোই বা কী করে? এই সব ঘটনার শুরু হয়েছিল ১৯৯৬ সালে, যেখানে একজন লোক সমুদ্রের বিচে কুড়িয়ে পায় একটা বক্স, যার নাম জুমানজি। লোকটার ছেলে ছিল প্রচণ্ড গেম পাগল, তাই সে ওই বক্সটা গিফট করে তার ছেলে অ্যালেক্সকে। তবে এক রাতে সেই বক্স থেকে অদ্ভুত কিছু শব্দ বের হতে থাকলে অ্যালেক্স কৌতূহলী হয়ে ওই বক্সটা ওপেন করে, আর সেই মুহূর্তেই রহস্যজনকভাবে অ্যালেক্স ওই গেমে চিরতরে হারিয়ে যায়। তুমি কল্পনাও করতে পারবে না যে অ্যালেক্স এমন এক গেম ওপেন করেছে যা তার পুরো জীবনকেই ওলটপালট করে দিতে চলেছে। আর এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর অভিযান, যা পুরো ভিডিও দেখলে হাড়ে হাড়ে টের পাবে। তবে সেই কাহিনী জানাবার আগে একটা খুশির খবর, এই ভিডিওর শেষে থাকছে একটা কুইজ। সঠিক উত্তর দিতে পারলে তুমিও জিততে পারবে এই আকর্ষণীয় উপহার। কিভাবে এই কুইজে অংশ নেবে তা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এবার চলে যাই ২০ বছর পরের বর্তমানে। এখানে আমরা দেখতে পাই ৪ জন বন্ধুকে, যারা সবাই একই স্কুলে পড়ে। এই যে সাদা টি শার্ট পরা ছেলেটিকে দেখছো, তার নাম স্পেন্সার। স্পেন্সার অনেক মেধাবী হলেও সে একটু ভীতু প্রকৃতির। তার পাশে এই ছেলেটার নাম ফ্রেজ। তার স্বভাব হলো অলসামি আর চালাকি। তার সবচেয়ে বড় বদঅভ্যাস হলো পড়াশোনায় একদমই মন নেই, যার কারণে সে তার নিজের হোমওয়ার্ক স্পেন্সারকে দিয়ে করিয়ে নেয়। আর স্পেন্সার যেহেতু ঝামেলা পছন্দ করে না, সে অনিচ্ছার সত্ত্বেও সেটা করে দেয়। এরপর আছে বেথনি, যার সারাদিনের কাজ হলো সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করা। আর সবার শেষে আছে মার্থা, যে কিনা বেথনির সম্পূর্ণ বিপরীত। সে বেশ ইন্ট্রোভার্ট এবং চুপচাপ থাকতে বেশি পছন্দ করে। তবে এখানে আমরা জানতে পারি যে স্পেন্সার মার্থাকে পছন্দ করে, তবে সে এটা আজ পর্যন্ত মার্থাকে বলতে পারেনি। তো যাই হোক, এদিকে দেখা যায় তাদের স্কুলের রাস্তায় একটা পুরনো অ্যাবেন্ডেন্ড বাড়ি দেখে তারা তাকিয়ে থাকে। আসলে শহরের সবাই এই বাড়িটিকে ভূতের বাড়ি বলে চেনে। মূলত এটা হচ্ছে সেই অ্যালেক্সের বাড়ি, যাকে আমরা একদম শুরুতে দেখেছিলাম। আজ ২০ বছর ধরে অ্যালেক্স নিখোঁজ। ঠিক সেই মুহূর্তে অ্যালেক্সের বাবা এসে বলে এই বাড়ির সামনে আর কখনো আসবে না, কেননা আমার ছেলের মতো তোমরাও গায়েব হয়ে যাবে। এসব কথা শুনে তারা ভয় পেলেও বিষয়টাকে এতটা গুরুত্ব দেয় না। এভাবেই দিন চলতে থাকে। একদিন কোনো এক ভুলের কারণে তাদের স্কুল থেকে ৪ জনকেই শাস্তি দেওয়া হয়। তাদের শাস্তি হলো স্কুলের একটা পুরনো স্টোর রুম পরিষ্কার করা। সেই শাস্তি অনুসারে তারা সেখানে গিয়ে রুম পরিষ্কার করতে থাকে। আর ঠিক তখনই ফ্রেজ সেখানে একটা পুরনো বক্স দেখতে পায়, যার নাম জুমানজি। এটা দেখে কেউ বুঝতে পারে না যে এটা আসলে কি, কিন্তু বেশ কিছুক্ষণ পর তারা ৫টা কন্ট্রোলার দেখে অনুমান করে যে এটা হয়তো কোনো গেম হবে। তাই বক্সটা ওপেন করে তারা স্টার্ট দিতেই সামনে একটা স্ক্রিন ভেসে আসে। এখানে তাদের 4টা ক্যারেক্টার সিলেক্ট করতে বলছে। তবে তখন দেখা যায় 5টা ক্যারেক্টারের মধ্যে একটা আগে থেকে কেউ বেছে নিয়েছে, যার কারণে সেটা সিলেক্ট করা যাচ্ছে না। তবে এবার বাকিরা সবাই র্যান্ডমভাবে ক্যারেক্টার সিলেক্ট করতে থাকে। স্পেন্সার বেছে নেয় ডক্টর ব্রেভস্টোন নামের একটা ক্যারেক্টার। ফ্রেজ সিলেক্ট করে ফ্রাঙ্কলিন মাউস। ওদিকে বেথনি বেছে নেয় প্রফেসর শেলি ওভরেনকে এবং মার্থা সিলেক্ট করে রুবি নামের ক্যারেক্টারকে। তবে এরপরেই তারা কোনো কিছু না ভেবেই সেই গেম স্টার্ট করে দিলে পুরো ঘর আলোয় ভরে যায়। আর গেমের ভেতর থেকে নীল রঙের তীব্র আলো বেরিয়ে এসে তাদের সবাইকেই গ্রাস করে নেয়। এরপর তাদের সাথে কি ঘটল তা জানাবার আগে বলে রাখি যে এখান থেকেই কিন্তু আজকের কুইজের উত্তর দেয়া থাকবে, তাই মন দিয়ে দেখতে থাকো কিন্তু। আর যদি তুমি এই আকর্ষণীয় এয়ারবাডসটা পেতে চাও, তাহলে অবশ্যই সঠিক উত্তরের পাশাপাশি ভিডিওতে লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকতে হবে। তাই এক্ষুনি ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে দাও। তো এরপর আমরা দেখতে পাই ওই 4 জন গেমের অদৃশ্য শক্তির মাধ্যমে এক ঘন জঙ্গলে চলে এসেছে, যার নাম জুমানজি। এছাড়াও দেখা যায় তারা সবাই টিনেজ থেকে একদম অ্যাডাল্ট হয়ে গেছে। আসলে তারা ইতিমধ্যেই যেই ক্যারেক্টার সিলেক্ট করেছিল ঠিক তাদের মতো করেই তারা এক একজন গেমের ক্যারেক্টার হয়ে গেছে। যেমন বাস্তব জীবনে স্পেন্সার ভীতু হলেও সে হয়ে যায় সবচেয়ে শক্তিশালী ক্যারেক্টার ডক্টর ব্রেভস্টোনে।
এদিকে ফ্র্যাঙ্ক হয়ে গেছে জিওলজি এক্সপার্ট ফ্র্যাঙ্কলিন মাউস। অন্যদিকে যে বেথনি সারাক্ষণ নিজের ভিডিও নিয়ে ব্যস্ত থাকতো, সে এখন হয়ে গেছে প্রফেসর শেইলি নামের একজন বেটা মানুষে। এই দৃশ্য দেখে তো বেথনি কেঁদেই কুল পায় না। একবার ভাবো তো, তুমি যদি মেয়ে থেকে হুট করে ছেলে হয়ে যেতে তাহলে তোমার কেমন ফিল হতো? আমাকে কমেন্টে জানিয়ে দাও। অন্যদিকে আবার মার্থা হয়ে গেছে রুবি নামের একজন ফাইটিং এক্সপার্ট। এসব পরিবর্তন দেখে তো তারা সবাই খুবই চিন্তিত হয়ে যায়। এছাড়াও এখন তারা করবেটা কি তাও জানে না। ঠিক সেই মুহূর্তে এমন এক বিপদ আসে যা কেউ কল্পনাও করেনি। বেথনি যখন তার হারিয়ে যাওয়া ফোন খুঁজে একটা নদীর ধারে যায়, ঠিক সেই সময় বিশাল এক হিপো এসে তাকে মচমচ করে খেয়ে নেয়। এই কাহিনীতে সবাই যখন আতঙ্কিত, তখন হুট করেই বেথনি আকাশ থেকে আবারও ফিরে আসে। এছাড়াও তার হাতে সে দুটো কালো দাগ দেখতে পায়। তখন সবাইও দেখতে পায় তাদের হাতেও এমন দাগ রয়েছে, তবে তাদের রয়েছে 3টা দাগ। এই দৃশ্য দেখে স্পেন্সার বুঝে যায় এগুলো হলো তাদের লাইফ কাউন্ট। অর্থাৎ ভিডিও গেমে যেমন ক্যারেক্টারের লাইফ থাকে, ঠিক সেভাবেই তাদের হাতেও 3টা করে লাইফ আছে। যেহেতু বেথনি ইতিমধ্যেই একবার মারা গেছে, তাই এখন তার 2টা লাইফ রয়েছে। এসব দেখে তারা বুঝে নেয় যে যদি কেউ 3টা লাইফ শেষ করে ফেলে, তাহলে আর তারা কোনোদিন আসল জগতে ফিরে যেতে পারবে না। এদিকে আরও কিছু হিপো এসে তাদের অ্যাটাক শুরু করলে এবার সবাই প্রাণপণে দৌড়াতে শুরু করে। তবে ঠিক সেই মুহূর্তে একটা গাড়ি নিয়ে সেখানে এক অদ্ভুত লোকের আবির্ভাব হয়, যার নাম নাইজেল। নাইজেল এই জুমানজি জঙ্গলের গাইড। এখানে স্পেন্সার তার কাছে এই গেমের মূল রহস্য জানতে চাইলেও সে বারবার একই কথা বলতে থাকে। সে বলে জুমানজি এখন বিপদে আছে। তখন সে জানাতে থাকে বিপদটা আসলে কি। বহু বছর আগে এই জঙ্গলে দুজন প্রভাবশালী মানুষ ছিল। একজনের নাম ভ্যান পেল্ট, অন্যজন ব্রেভস্টোন। ভ্যান পেল্ট ছিল খুব খারাপ প্রবৃত্তির মানুষ, যে সব সময় একটা বিশেষ হীরের সন্ধান করত। তবে সেই মূল্যবান হীরেটি লাগানো ছিল পাহাড়ের চূড়ায় থাকা একটা জাগুয়ারের মূর্তির চোখে। এক পর্যায়ে ভ্যান পেল্ট জাগুয়ারের মূর্তিটির খোঁজ পেয়ে যায় এবং সে সেই হীরেটা ছিনিয়ে নেয়। আর তখন থেকেই সে হয়ে যায় এই জঙ্গলের সব ক্ষমতার মালিক। এই ক্ষমতা দিয়ে সে জঙ্গলের সব পশু পাখিকে কন্ট্রোল করতে পারত, যার ফলে প্রকৃতি তার নিজস্বতা হারায় এবং এভাবেই পুরো জুমানজি জঙ্গল ধীরে ধীরে অভিশপ্ত হয়ে পড়ে। তবে এর কিছু বছর পর নাইজেল কোনো মতে সেই হীরেটা উদ্ধার করতে পেরেছিল, আর এখন সেটা তার কাছেই রয়েছে। কিন্তু এই কথা বলার পরে কম্পিউটার প্রোগ্রামিং করা নাইজেল স্পেন্সারের হাতে হীরেটা দিয়ে বলে, এটা খুব সাবধানে রেখো। এই হীরা যেদিন জাগুয়ারের মূর্তির চোখে লাগিয়ে দিতে পারবে, সেই দিনই এই গেম শেষ হবে আর তোমরা বাস্তব জীবনে ফিরে যেতে পারবে। তবে হীরা লাগানোর পরে তোমরা সবাই মিলে একসাথে জুমানজি বলে চিৎকার করবে। কিন্তু কেন তারা জুমানজি বলে চিৎকার করবে সেটা না বলেই সে তাদের হাতে একটা ম্যাপ ধরিয়ে দেয় আর বলে, তোমরা এখান থেকে জুমানজির বাজারে মিসিং পিস খুঁজে বের করবে। এখন কি এই মিসিং পিস? তারা তার আগামাথা কিছুই বুঝতে পারে না। এরপর তারা ম্যাপটা দেখে আরও বেশি শকড হয়ে পড়ে। এই ম্যাপে তো কিছু আঁকাই নেই, তাহলে এখন উপায়? কিন্তু এখানে বেথনি রেগে গিয়ে বলে, তোমরা কি অন্ধ হয়ে গেলে নাকি? সে নাকি দিব্যি ম্যাপ দেখতে পাচ্ছে। এই কথা শুনে মার্থা বুঝতে পারে যে যেহেতু বেথনি এখন শেলি ওভরেন নামের একজন ম্যাপ এক্সপার্ট ক্যারেক্টারে আছে, তাই সে সব কিছুই দেখতে পাচ্ছে। আসলে এই গেমে তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা পাওয়ার ছিল। তখন ভুলবশত স্পেন্সার তার বুকের বাঁ পাশে হাত রাখতেই তার চোখের সামনে একটা ডিসপ্লে ভেসে ওঠে। সেখানে লেখা সে সুপার স্ট্রং, দ্রুত দৌড়াতে পারে, লিডারশিপে মাস্টার, আর তার কোনো উইকনেস নেই। এই দেখে বাকিরাও একে একে নিজেদের বুকে হাত রাখলে সবাই নিজেদের পাওয়ার দেখতে পায়। মার্থার শক্তি হলো ক্যারাতে, ডান্স, ফাইটিং আর আইকিডো। তবে তার উইকনেস হলো পয়জন, অর্থাৎ বিষাক্ত কিছু কামড়ালেই সে শেষ। অন্যদিকে ফ্রেজের শক্তি হলো সে অ্যানিমেল সম্পর্কে গভীরভাবে জানে, এমনকি তাদের ভাষাও বুঝতে পারে। তবে তার উইকনেস হলো কেক, মানে ভুলক্রমে যদি সে কেক খেয়ে ফেলে তাহলে তার প্রাণ যাবে। আর বেথনির শক্তি হলো সে ম্যাপ আর হিস্ট্রিতে এক্সপার্ট এবং তার উইকনেস হলো তার সার্ভাইভ করার ক্ষমতা কম। এসব কিছুর মাঝে একদল বাইকার তাদের আক্রমণ করে বসে। আসলে এরা ছিল সেই ভ্যান পেল্টের লোক। তারা এদের উপর হামলা করে ওই হীরেটা নেওয়ার জন্য।
এরপর তারা চারজনের উপর সরাসরি গুলি চালাতে শুরু করলে তারা দৌড়ে পালাতে থাকে। আর এখানেই দেখা যায় যে স্পেন্সার একদম বুলেটের গতিতে দৌড়াচ্ছে, যেটা ছিল তার স্ট্রেংথ। অন্যদিকে বেথনির উইকনেস হলো সে দ্রুত দৌড়াতে পারে না, তাই গুন্ডারা তাকে প্রায় ধরেই ফেলেছিল। তবে ঠিক তখনই মার্থা তার মার্শাল আর্ট স্ট্রেংথ ব্যবহার করে সবগুলোকে উচিত শিক্ষা দিতে থাকে। অন্যদিকে ফ্রেজেরও স্পিড কম বিধায় স্পেন্সার তাকে কাঁধে তুলে নিয়ে দৌড়াতে থাকে। এভাবে এক পর্যায়ে তারা পৌঁছে যায় একটা বিশাল ঝর্ণার কাছে, যার ফলে আর উপায় না পেয়ে তারা সেখান থেকে লাফ দিতে বাধ্য হয়। এরপর তারা কোনো মতে বেঁচে ফিরলেও দেখা যায় ইতিমধ্যেই মার্থার গায়ে একটা গুলি লেগে গেছে, তাই সে একটা লাইফ হারিয়ে ফেলে। কিন্তু সাথে সাথে সে আবারও ব্যাক করলে সবাই বুঝতে পারে এই ভয়ঙ্কর জঙ্গলে বেঁচে থাকা কতটা কঠিন। এদিকে ফ্রেজ রেগে গিয়ে স্পেন্সারকে এই সব কিছুর জন্য দোষ দিতে থাকে, কারণ সেই এই গেম স্টার্ট করেছিল। এই নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ফ্রেজ স্পেন্সারকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়, ফলে একদম অকারণেই স্পেন্সার তার একটা লাইফ হারায়। তবে সে আবারও ফিরে এসে সবাইকে ঠান্ডা মাথায় জানায় এভাবে বোকামি করে তাদের লাইফ হারালে সবাই বিপদে পড়বে, তাই এবার সবাই একসাথে থেকে অভিযান করার জন্য রেডি হয়ে যায়। অতঃপর তারা খুঁজে পায় সেই বাজার যেখানে মিসিং পিস পাওয়ার কথা। তবে এখানে এসে ফ্রেজ ভুলবশত দোকান থেকে রুটি ভেবে একটা কেক খেয়ে নেয়, যার ফলে মুহূর্তেই সে ব্লাস্ট হয়ে যায়। তার মানে এখন তাদের সবার হাতে আছে মাত্র 2টো করে লাইফ, কিন্তু সামনের পথ এখনও অনেক লম্বা। ঠিক সেই মুহূর্তে এক ছোট বাচ্চা এসে তাদের ওয়েলকাম টু জুমানজি বলে স্বাগত জানায়। এরপর সে তাদের একটা ঘরের সামনে নিয়ে এসে জানায়, তোমরা যে মিসিং পিস খুঁজছো এটা এই ঝুড়ির মধ্যে আছে, তবে সাবধান, এখানে চোখে চোখ না রাখলেই ঘটবে বিপদ। এখন এসব কথার আগামাথা কিছু না বুঝেই যেই না স্পেন্সার ঝুড়িটা খোলে তখনই সেখান থেকে বিশাল এক বিষধর সাপ বেরিয়ে আসে। স্পেন্সার কোনো মতে সেটাকে আবারও বন্দি করে প্রাণ বাঁচায়। তখন তারা সেই বাচ্চাটির কথা মাথায় রেখে ভাবে যদি এর চোখের দিকে নিষ্পলক তাকিয়ে থাকা যায় তাহলে হয়তো এই সাপটাকে কন্ট্রোল করা যাবে আর তার নিচে থাকা সেই মিসিং পিস উদ্ধার করা যাবে। সেই প্ল্যান অনুসারে বেথনি সাপটাকে বের করে তার চোখের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে, কিন্তু একটু পরেই ভুলবশত যেই না তার চোখের পাতা পড়ে যায় অমনি সাপটি মার্থাকে অ্যাটাক করতে যায়। তবে ঠিক সেই সময় স্পেন্সার সেটা ধরে ফেলে, আর একজন অ্যানিম্যাল এক্সপার্ট হওয়ায় ফ্রেজ তার 20 দাঁতই খুলে ফেলে। এরপর সেই ঝুড়ির ভেতর থেকে তারা একটা হাতির মূর্তি পায় আর সঙ্গে একটা ছোট কাগজে লেখা যেদিকে হাতি তাকিয়ে থাকবে সেদিকে এগিয়ে যাবে। তবে ঠিক তখনই আবারও একদল লোক এসে তাদের উপর হামলা চালাতে শুরু করে। আর এই ফাইটিংয়ে তারা যখন প্রায় মরতেই বসেছিল তখনই এই ছেলেটা তাদের প্রাণে বাঁচিয়ে একটা গুহায় নিয়ে আসে। আর এখানেই সবাই জানতে পারে যে এই ছেলেটাই হলো অ্যালেক্স, যে কিনা 20 বছর আগে এই গেমের মধ্যে হারিয়ে গিয়েছিল। অর্থাৎ মনে আছে গল্পের শুরুতেই দেখানো সেই ছেলেটা। তবে এই গুহায় এসেও তাদের বিপদের শেষ নেই, কেননা পুরো গুহাতে ছড়িয়ে আছে অসংখ্য ট্র্যাপ। তবে অ্যালেক্স অনেক আগে থেকে এখানে আছে বিধায় সে জানে কিভাবে এদের হাত থেকে বাঁচতে হয়। সেই অনুসারে সে সবাইকে বাঁচিয়ে আবারও জঙ্গলে ফিরিয়ে নিয়ে আসে। এরপর অ্যালেক্স নিজের পরিচয় দিয়ে বলে একে একে তার 2টো জীবন শেষ হয়ে গেছে, যার কারণে সে আর কোনো ঝুঁকি নিতে চায় না, কারণ এই শেষ জীবনটা চলে গেলে তার গেম থেকে বের হওয়ার আর কোনো উপায় থাকবে না। এসব শুনে বাকিরা বুঝতে পারে যে অ্যালেক্সের এই 20 বছরের অভিজ্ঞতাই এখন তাদের সবচেয়ে বড় ভরসা, যার কারণে অ্যালেক্সকে তারা অনুরোধ করে তাদের হেল্প করতে, এবং ফাইনালি অনেক অনুরোধের পর অ্যালেক্সও রাজি হয়ে যায়। এরপর অ্যালেক্স জানায় যে জাগুয়ারের মূর্তিটি আছে একটা পাহাড়ের চূড়ায়, কিন্তু সেখানে পৌঁছাতে হলে তাদের একটা ট্রান্সপোর্ট শেড পার করতে হবে। তবে সেই শেডে ভ্যান পেল্টের লোকেরা সবসময় পাহারা দেয়, তার মানে তাদের সাথে সরাসরি ফাইটিং নিয়ে পারা যাবে না। তাই এবার তারা সবাই মিলে একটা প্ল্যান সাজায়। সেখানে পরিকল্পনা হয় মার্থাকে পাঠানো হবে গুন্ডাদের মনোযোগ সরাতে, আর এই ফাঁকে বাকিরা শেডের ভেতর ঢুকে পড়বে। সেই অনুসারে মার্থা গুন্ডাদের সামনে গিয়ে দাঁড়ায়। সে নানানভাবে চেষ্টা করতে থাকে তাদের মনোযোগ আকর্ষণ করতে, কিন্তু বাস্তব জীবনে যেহেতু সে অনেক ইন্ট্রোভার্ট ছিল তাই সে এমন সব কাণ্ড করতে থাকে যা দেখে গুন্ডারা অ্যাট্রাক্ট হওয়া তো দূরের কথা, উল্টো তাকে পাগল ভাবতে থাকে। ফলে আর উপায় না পেয়ে মার্থা এবার তার ক্যারাতে দিয়ে সবাইকে সাইজ করতে শুরু করে দেয়।
ইতিমধ্যে আরও ফোর্স সেখানে চলে আসলে বাকিরা কোনো মতে ওই শেডে ঢুকে পড়ে। এবার এখানে একটা হেলিকপ্টার দেখতে পেয়ে তারা সেটাই করে উড়ে যেতে চায়, কিন্তু প্রশ্ন হচ্ছে হেলিকপ্টারটা চালাবে কে? তখন অ্যালেক্স জানায় সে এই হেলিকপ্টার চালাতে জানে, কারণ তার ক্যারেক্টার একজন পাইলট। এই কথা শুনে সবাই চেপে বসে সেখানে, আর অ্যালেক্স দুরন্ত গতিতে হেলিকপ্টার চালিয়ে বেরিয়ে যায়। তবে পথে যাওয়ার সময় তাদের হেলিকপ্টারটা দুর্ঘটনার শিকার হয়ে তার পাখার একটা জয়েন্ট খুলে যায়, ফলে সেটা আর উঠতে পারে না। আর তখনই আসে আরেকটা বিপদ। তাদের পেছনে দৌড়াতে শুরু করে ভয়ঙ্কর কিছু গন্ডার। ফ্রেজ সঙ্গে সঙ্গে সবাইকে সতর্ক করে দিয়ে বলে এগুলো সাধারণ গন্ডার নয়, এদের সামান্য আঘাতেই মৃত্যু অনিবার্য। এই কথা শুনে বাকিদের মুখ শুকিয়ে যায়, কারণ ফ্রেজের পশু পাখির বিষয়ক কোনো কথাই ফেলনা নয়। তখন স্পেন্সার হেলিকপ্টারের উপরে উঠে আসে আর ক্ষতিগ্রস্ত অংশটা ঠিক করার চেষ্টা করতে থাকে, কারণ এটা ঠিক না হলে তারা কোনোভাবেই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবে না। এদিকে সামনের রাস্তাও ক্রমশ ফুরিয়ে আসছে। এভাবে অনেকক্ষণের চেষ্টায় স্পেন্সার অবশেষে সফল হয়, আর তাদের হেলিকপ্টার এবার ঠিকমতো উপরে উঠতে শুরু করে। তবে এই সবের মাঝেই ফ্রেজ একটা ভুল করে ফেলে। তার ব্যাগ থেকে সেই হীরাটা সরাসরি খাদে পড়ে যায়, কিন্তু এই হীরা ছাড়া তাদের গেম থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। তবে এখন সেটা ঘিরে আছে ভয়ঙ্কর সব গন্ডার। এখন কে এখান থেকে তা উদ্ধার করবে? ঠিক এই মুহূর্তে স্পেন্সার এমন এক কাজ করে বসে যা দেখে রীতিমতো আমি শকড হয়ে গিয়েছিলাম। সে ইচ্ছে করেই ফ্রেজকে ওই হীরের কাছে ফেলে দেয়, আর হীরেটা তুলে নিতেই এক গন্ডার এসে তাকে মেরে শেষ করে ফেলে। ঠিক তখনই আমরা জানতে পারি এই সব কিছু ছিল স্পেন্সারের মারাত্মক প্ল্যান। আসলে সে জানতো ফ্রেজ মরে গিয়ে আবারও ফিরে আসবে, আর সেই সাথে হীরেটাও উপর থেকে পড়বে। ঠিক তার প্ল্যান অনুসারেই ফ্রেজ আবারও ব্যাক করে ওই হীরেটা নিয়ে, আর এই মুহূর্তে সে নিচে পড়ার আগেই স্পেন্সার তাকে ধরে ফেলে ফ্রেজ ও হীরা দুটোই উদ্ধার করে নেয়। মানে বুঝতেই পারছো স্পেন্সার কি লেভেলের বুদ্ধিমান। কিন্তু এরপরেও বিপদ থেমে থাকে না। তারা হেলিকপ্টার থেকে নামার পরেই ঘটে যায় একটা অপ্রত্যাশিত ঘটনা। একটা মশা এসে অ্যালেক্সকে কামড়ে দিলে সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। আসলে অ্যালেক্সের উইকনেস ছিল মশার কামড়, যার ফলে আজ তার এই অবস্থা। যেহেতু তার মাত্র একটা লাইফ ছিল, এখন সেটাও শেষ হয়ে গিয়ে অ্যালেক্স চিরতরে বিদায় নিতে থাকে। কিন্তু বেথনি এই দৃশ্য সহ্য করতে পারে না। সে তার মুখে অক্সিজেন সার্কুলেট করে তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আসলে বেথনি ইতিমধ্যেই অ্যালেক্সকে পছন্দ করে ফেলেছিল, তাই সে প্রাণপণে তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই আমরা জানতে পারি আরেক রহস্য। এই ব্রিথিং দেওয়ার সময় দেখা যায় বেথনির একটা লাইফ ট্রান্সফার হয়ে যাচ্ছে অ্যালেক্সের কাছে, আর এভাবে কিছুক্ষণ পর বেথনির একটা লাইফ সম্পূর্ণ ট্রান্সফার হয়ে গেলে অ্যালেক্স আবারও প্রাণ ফিরে পায়। এভাবে তারা আরও সামনের দিকে এগিয়ে গেলে সবাই ফাইনালি ওই জাগুয়ারের মূর্তির দেখা পেয়ে যায়। তবে সেখানে যেতে হলে তাদের বিশাল একটা জঙ্গলের পথ পেরোতে হবে। স্পেন্সার সবাইকে সতর্ক করে বলে ভ্যান পেল্টের লোকেরা এত সহজে তাদের ছেড়ে দেবে না। তাছাড়া এটি গেমের আরও একটি ধাপ, তাই সামনে নিশ্চয়ই কোনো কঠিন ফাঁদ পাতা আছে। তার মাথায় তখন একটা আইডিয়া আসে। সে বলে প্রথমে সে একা এগিয়ে যাবে এবং পথ নিরাপদ মনে হলে তবেই বাকিদের ডাকবে। এই প্ল্যানে সবাই রাজি হয়, আর স্পেন্সার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে কয়েক পা যেতেই কোথা থেকে যেন একটা চিতাবাঘ ছুটে এসে তাকে ধরে ফেলে, আর এই অ্যাটাকে স্পেন্সার তার আরেকটা লাইফ শেষ করে দেয়। অর্থাৎ এখন তার হাতেও মাত্র একটাই লাইফ বাকি। মোট কথা এই মুহূর্তে তাদের প্রায় প্রত্যেকের হাতেই একটা করে লাইফ রয়েছে। তাই এবার তারা ঠিক করে যে তারা একই পথে একসাথে না গিয়ে আলাদা আলাদা পথে এগোবে, যাতে সবাই একই বাধার মুখে না পড়ে। তবে এভাবে আগাতে গিয়ে তারা পড়ে যায় ভ্যান পেল্টের বাইকারদের হাতে। এমন মুহূর্তে স্পেন্সার তাদের একটা বাইক ছিনিয়ে নিয়ে সবাইকে আটকে দেয়, ফলে বাকিরা নিজেদের পথে এগিয়ে যেতে পারে। এদিকে ফ্রেজ যখন এগুচ্ছে তখন হঠাৎ তার সামনে একটা বিশাল হাতি এসে পড়ে। তবে ফ্রেজ এবার ভয় না পেয়ে হাতির সঙ্গে কথা বলতে শুরু করে, কেননা তার স্ট্রেংথ ছিল পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা, যার ফলে সেই যাত্রা সে প্রাণে বেঁচে যায়। কিন্তু ঠিক তখনই বেথনি আটকা পড়ে যায় ভ্যান পেল্টের হাতে। ভ্যান পেল্ট সরাসরি বেথনির মাথায় বন্দুক তাক করে বলে এক্ষুনি তার হাতে সেই হীরা দিতে হবে, নইলে সে বেথনিকে এখনই শেষ করে দেবে।
কিন্তু সামনে থেকে স্পেন্সার জানায় হীরা তাদের কাছে নেই। আর ঠিক তখনই পেছন থেকে হাতির পিঠে চড়ে এগিয়ে আসে ফ্রেজ, যার হাতে রয়েছে সেই হীরা। তবে এমন বীরের বেশে এন্ট্রি নিলেও একটু পরেই ঘটে যায় অঘটন। ভ্যান পেল্ট ওই হাতিটিকে গুলি করতে যায়, কিন্তু ব্যাথনি তার হাতে কামড় বসিয়ে দেয়। এই সুযোগে সবাই মিলে তাকে শায়েস্তা করতে শুরু করে। তবে এসব কিছুর মাঝেই ফ্রেজের হাত থেকে ওই হিরেটা ছিটকে গিয়ে পড়ে বিষধর সব সাপের মধ্যে। এই দৃশ্য দেখে মার্থার মাথায় এক চমৎকার বুদ্ধি খেলে যায়। সে দ্রুত স্পেন্সারকে বলে সে হিরেটা নিয়ে আসছে, আর এই ফাঁকে স্পেন্সার যেন জাগুয়ারের মূর্তির কাছে চলে যায়। এরপর সে ঠিকই এই হীরা তার হাতে পৌঁছে দেবে। কিন্তু এটা কি করে সম্ভব হবে? আসলে মার্থা এমন এক বুদ্ধি করেছে যা দেখলে তুমিও হতবাক হয়ে যাবে। এভাবে তার প্ল্যান অনুসারে সে ওই সাপের মধ্যে যেতে শুরু করে। তবে তখন ভ্যান এসে সব সাপগুলোকে নিজের নিয়ন্ত্রণে করে নেয় এবং ওই হীরা তাকে না দিলে সে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তবে এবার সে ইচ্ছে করেই একটা সাপের কামড় খেয়ে নেয়। আর এখানেই রিভিল হয় তার অসাধারণ সেই প্ল্যান। আসলে মার্থার কাছে আরও একটা লাইফ ছিল, ফলে সে এই সাপের কামড় খেয়ে ইচ্ছে করেই মরেছে, যাতে আবারও গেমে ব্যাক করার সময় সে ওই হিরেটা স্পেন্সারের কাছে পৌঁছে দিতে পারে। ঠিক সেই মতেই সে মরে গিয়ে আবারও ব্যাক করে হিরেটা স্পেন্সারের হাতে দিতে সক্ষম হয়। আর স্পেন্সারও এক মুহূর্ত দেরি না করে সেটা সরাসরি জাগুয়ারের মূর্তির চোখে বসিয়ে দেয়। কিন্তু এরপর যা হলো তা দেখে তো সবাই হতভাগ, কেননা সেই হিরে লাগানোর পরেও এই জঙ্গলের কোনো কিছুই পরিবর্তন হয় না। তাহলে এতক্ষণ ধরে তারা যা ভেবে এসেছে এই সবই কি মিথ্যে? দাঁড়াও বলছি। তোমাদের ফাইনাল টুইস্টের আগে জানিয়ে রাখি আজকের কুইজের প্রশ্ন, যার উত্তর দিয়ে পেয়ে যাবে এই আকর্ষণীয় এয়ারবাডস। আমাদের আজকের প্রশ্ন হলো, অ্যালেক্সের একমাত্র দুর্বলতা কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে লিখে দাও। সেই সাথে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে রাখো, যাতে তোমার উইনার হবার চান্স আরও বেশি থাকে। আর হ্যাঁ, কুইজের বিজয়ীর নাম জানতে চোখ রাখো পরের ভিডিওতে, যা আসছে আগামী কয়েকদিনের মধ্যে। তো ঝটপট উত্তর দিয়ে দাও, আর আমি আবারও ফিরে যাই গল্পে। তো হিরে দিয়েও কাজ না হওয়ার পর তারা সবাই হতাশ হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। আর তখনই তাদের মনে পড়ে নাইজেলের কথা, যেখানে সে সব কাজ শেষে জুমানজি বলে চিৎকার করতে বলেছিল। ঠিক সেই মুহূর্তে সবাই একসঙ্গে জুমানজি বলে চিৎকার করতে থাকলে সঙ্গে সঙ্গে পুরো জঙ্গল কাঁপতে শুরু করে। ভ্যান পেল্ট তখনও তাদের পেছনে ছুটে আসছিল। তবে সেই মুহূর্তে মাটি তাকে গ্রাস করে নেয়। জাগুয়ারের মূর্তির চোখ থেকে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে চারদিকে। আর এর পরপরই এই অভিশপ্ত জঙ্গল ধীরে ধীরে তার হারানো রূপ ফিরে পেতে শুরু করে। তার মানে ফাইনালি তারা সাকসেস হলো জুমানজিকে উদ্ধার করতে। এত কষ্টের পর তারা সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। ঠিক এরপরই সেখানে উপস্থিত হয় নাইজেল। সে তাদের ধন্যবাদ জানিয়ে বলে, তোমাদের জন্যই এই অভিশপ্ত জঙ্গল আজ মুক্তি পেয়েছে। এরপর সে একে একে সবার সঙ্গে যেই না হ্যান্ডশেক করতে থাকে, তখনই একে একে সবাই রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে থাকে। তবে এখানে স্পেন্সার মার্থাকে বলে, চলো আমরা এখানেই থেকে যাই, আমি আর আমার ভীতু লাইফে ফিরে যেতে চাই না। কিন্তু মার্থা জানায় সে আসল স্পেন্সারকেই ব্রেভস্টোনের চেয়ে বেশি ভালোবাসে। এই কথা শুনে ফাইনালি স্পেন্সার ও মার্থাও গেমের জগৎ ছেড়ে বাস্তবে ফিরে আসে। এবার সবাই নিজেদের আবিষ্কার করে সেই পুরনো স্টোর রুমে, ঠিক যেখান থেকে এই পুরো যাত্রা শুরু হয়েছিল। তাদের চারপাশে সেই একই নোংরা দেয়াল, সেই একই পুরনো আসবাবপত্র। তবে এবার একটা বিশাল পার্থক্য আছে, তারা আর আগের সেই টিনেজার নেই। তাদের প্রত্যেকের চোখে এখন একটা আলাদা আত্মবিশ্বাস। তবে একটু পরেই তারা বুঝতে পারে যে তাদের সঙ্গে অ্যালেক্স নেই। তাহলে অ্যালেক্স কোথায় হারিয়ে গেল? তাই এবার তাকে খুঁজতে সবাই বেরিয়ে পড়ে। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া যায় না। ঠিক তখনই তাদের মনে পড়ে যে অ্যালেক্স তো গেমে ঢুকেছিল 1996 সালে। তার মানে সে হয়তো গেম শেষ করে আগের সময়ে ফিরে গেছে। তাই তারা সবাই সেই পুরনো বাড়ির দিকে রওনা হয়। কিন্তু এখানে এসে তো তাদের মাথা পুরোই ঘুরে যায়, কেননা বাড়িটা আর পুরনো নয়, এটা এখন একদম চকচকে নতুন। আসলে অ্যালেক্স 1996 সালে ফিরে গিয়ে তার জীবন আবার শুরু করেছিল, যার ফলে সে এই পরের 20টা বছর স্বাভাবিকভাবেই কাটিয়েছে। ঠিক তখনই বাড়ির সামনে একটি গাড়ি এসে থামে, আর সেখান থেকে বেরিয়ে আসে সেই অ্যালেক্স। তবে অ্যালেক্স এখন আর তরুণ নেই, সে হয়ে গেছে একজন ম্যারিড পার্সন ও 2 বাচ্চার বাবা।
এখানে অ্যালেক্সকে দেখে তারা যখন এগিয়ে যায় তখন সে সাথে সাথেই বুঝে ফেলে যে এরাই হলো তার জুমানজির বন্ধুরা। তখন সবাই নিজেদের ক্যারেক্টারের পরিচয় দিয়ে রিইউনাইটেড হয়। এখানে অ্যালেক্স জানায় সে ফিরে এসে বেথনিকে অনেক খুঁজেছে, কিন্তু অন্য টাইমলাইনে ফিরে যাওয়ার জন্য সে আর কাউকেই খুঁজে পায়নি। তবে সে কিন্তু তার মেয়ের নাম রেখেছিল বেথনির নামেই, কেননা সেদিন বেথনির জন্যই সে এই রিয়েল ওয়ার্ল্ডে ফিরতে পেরেছিল। এসব কিছু শুনে সবাই খুশি মনেই তাকে বিদায় জানায় এবং ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় এই অসাধারণ মুভি জুমানজি ওয়েলকাম টু দ্য জঙ্গলের এক্সপ্লেনেশন। তবে এই মুভির কিন্তু আরও একটি পর্ব আছে, যেটি আমি ইতিমধ্যেই এক্সপ্লেন করে ফেলেছি। আমি কমেন্টে তার লিঙ্ক দিয়ে দেব, তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। আশা করি বোর হবে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই।